Assalamu alaikum. Welcome to the RMG Limited BD YouTube channel. Apparel Merchandising Management সিরিজ টিউটোরিয়ালের আজকে পার্ট 6 নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আজকের আমার টপিক হচ্ছে ফ্যাশন ফরকাস্টিং। ফ্যাশন ফরকাস্টিং বোঝার আগে আমাদের বুঝতে হবে ফরকাস্টিং জিনিসটা কি। ফরকাস্টিং হচ্ছে হলে আপনার ফিউচার অ্যানালাইসিস। ফিউচার অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি আপকামিং যে সিজনটা আসবে ওইটাতে কী ধরনের পোশাক চলতে পারে। ধরুন এই শীতে একটা পোশাক চললো, সামনের সিজনে একই পোশাক চলবে না। এটার জন্য নতুন কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে। তো ফিউচারে কী ধরনের প্রোডাক্ট চলতে পারে এই জিনিসগুলো নিয়েই ডিসকাস করা হচ্ছে ফ্যাশন ফরকাস্টিংয়ের কাজ। তো ফরকাস্টিং জিনিসটা কি শুধু কি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যই প্রয়োজনীয়? বিষয়টা এমন না। বিষয়টা আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যেই ফরকাস্টিং করতে হয়। আপনি যদি একটা নতুন বিজনেস রান করতে যান, এটার জন্য করতে হবে। আপনার কৃষকদের জন্য ফরকাস্টিং দরকার পড়ে। যেমন ধরুন একজন কৃষক এই বছর ধান উৎপাদন করলো, সে চিন্তা করবে আগামী সিজনে কিভাবে বেশি ধান পাওয়া যায়। এর জন্য কৃষক কী করবে, এখানে পানি ইউজ করবে বেশি, একটু সার বেশি ইউজ করার চেষ্টা করবে, যাতে এই সিজনে যদি 30 মণ পায়, তার সামনের সিজনে যাতে সে 35 মণ পাইতে পারে। আবার এমন চিন্তা করতে পারে এই বছর ধান উৎপাদন করলাম, এতে আমার তেমন বেশি লাভবান হইলাম না, তো সামনের সিজনে আমি পাট উৎপাদন করব। এতে আমি যদি এই বছর 20,000 টাকা পাই, তার সামনের বছর যাতে আমি 30,000 টাকা পাইতে পারি। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, স্টুডেন্টও কিন্তু ফরকাস্টিং করে। যেমন ধরুন এসএসসি কিংবা ইউনিভার্সিটি লেভেলে, এসএসসিটা উদাহরণটা দিই। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমরা কি করি, যে বছর পরীক্ষা দিই এর আগের বছর গত বছর কি আসছিল এটা টোটালটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এর প্রিভিয়াস 2-3 সালের যে পরীক্ষা আছে এগুলা নিয়ে একটা রিসার্চ করে কিছু প্রশ্ন সিলেক্ট করি। তারপর এটির উপর বেস করে আমরা প্রিপারেশন নিই। এটা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য ফরকাস্টিং। আর ফ্যাশনের জন্য হচ্ছে হলে এই সিজনে যেটা চললো এটার উপর বেস করে কিংবা এটা প্রিভিয়াস কিছু ডাটা অ্যানালিসিস করে ফিউচার ফ্যাশনের জন্য নিজেকে প্রস্তুত করা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ফরকাস্টিং করতে হলে কি কি প্রয়োজন হয়? এখানে 3টা জিনিস প্রয়োজন হতে পারে। একটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যানালাইসিস, ফার্স্ট ইনফরমেশন অ্যানালাইসিস, প্রেজেন্ট ইনফরমেশন অ্যানালাইসিস, ফিউচার ট্রেন্ড। তো আমরা ফার্স্ট অতীতের যেই ফ্যাশন ট্রেন্ডগুলো ছিল এটার উপর বেস করে আমরা কি করি, প্রেজেন্টে একটা তৈরি করি। প্রেজেন্ট যে ট্রেন্ডটা এটা আমরা বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট এবং প্রেজেন্ট এই দুটো অ্যানালাইজ করে আমরা ফিউচারের জন্য কিছু মডেল তৈরি করি কাপড়ের, যাতে আমরা আগামী সিজনের জন্য নিজের বিজনেসটা রান করার জন্য একটা প্রিপারেশন নিতে পারি। এই জিনিসটা হচ্ছে ফরকাস্টিং। দেন অবজেক্ট অফ ফরকাস্টিং, ইকোনমিক্যাল বেনিফিট। আমরা এখানে যাতে আমরা এই বছর থেকে বেশি লাভ করতে পারি, এটার জন্য আমরা
মূলত চিন্তা করে দেন আগামী বছর কি ধরনের কাপড় কিংবা ফ্যাশন চলতে পারে। তো এটার উপর বেস করে আমরা পূর্ব প্রস্তুতি নিই। এতে আপনার কান্ট্রি টু কান্ট্রি ম্যানুফ্যাকচার কান্ট্রিও লাভ হবে, আবার বায়ার কান্ট্রিও লাভ হবে, আবার অর্গানাইজেশনাল বেনিফিট। তো এখানে যদি ওনারা যদি এই সিজনে যদি 1 লাখ সেল দেয়, ওরা সবাই চিন্তা করো, সব অর্গানাইজেশন চিন্তা করবে সামনের সিজনে আমি 1.5 লাখ সেল দিব। তো 1.5 লাখ যদি ওনারা সেল দিতে পারে এই ফরকাস্টিংয়ের মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে নিঃসন্দেহে অর্গানাইজেশন বেনিফিট পাবে। আবার বেটার কাস্টমার রিলেশন। তো এই 50,000 জন ওনারা একটা সেল করলো, কাস্টমারদের সাথে ওদের রিলেশনটা একটু ক্লোজ হলো। এটাও একটা কারণ। সাপ্লাই চেইন, যেহেতু গার্মেন্টস একটা বিশাল সাপ্লাই চেইনের বিজনেস, তো এখানে সাপ্লাই চেইনের লজিস্টিক যে বিষয়গুলো আছে এগুলো একটা ভালো একটা স্ট্রং হইল। এটি হচ্ছে অবজেক্ট অফ ফরকাস্টিং। নেক্সট, এলিমেন্ট অফ গুড ফরকাস্টিং: টাইমলি, রিলেবল, accurate, meaningful, writing, use to use। এখন টাইমলি বলতে বোঝাচ্ছে আপনি শীতকালে যদি গরম সামারের কাপড় ফরকাস্টিং করেন তাহলে হবে না। আবার সামারের ড্রেস উইন্টারের জন্য প্রিপেয়ার করলে হবে না। যেই সিজনের যেইটা, এটার জন্যই আপনার তৈরি করতে হবে। এই জিনিসটা আপনার টাইমলি বোঝাচ্ছে। রিলেবল বলতে আপনি একটা হঠাৎ করে এমন একটা ফ্যাশন নিয়ে চিন্তা করলেন যেটা যুগোপযোগী না, এখন এটা চলতেছেই না, এটা আসার সম্ভাবনা নাই। তো এইরকম জিনিস নিয়ে আপনার ফরকাস্টিং করলেও কাজ হবে না। তো যেগুলো আপনার চলতে পারে, যুগোপযোগী, এই জিনিসটা নিয়ে আপনার কাজ করতে হবে। নেক্সট আসছে হচ্ছে আপনার একুরেট। এখানে একুরেট বলতে ধরেন বাংলাদেশের জন্য এক মেজারমেন্ট কাপড়, আবার ইউরোপের জন্য এক মেজারমেন্ট কাপড়, আবার ইউএসের জন্য এক মেজারমেন্ট কাপড়। দেখা যায় আমাদের বডি অ্যান্ড হাইটের ডিফারেন্টের কারণের জন্য এই শেয়ারগুলো এক ধরনের কাপড়ের সাইজ হয়ে থাকে, ইউরোপের জন্য এক ধরনের সাইজ হয়ে থাকে, আবার আমেরিকার জন্য এক ধরনের সাইজ হয়ে থাকে। তো আপনি যেই কান্ট্রির জন্য বানাবেন তাদের যাতে একুরেট হয়। আপনি যদি এশিয়ার মেজারমেন্ট দিয়ে যদি ইউরোপের কথা চিন্তা করেন তাহলে এই কাপড় চলবে না, আবার ইউরোপের কাপড় দিয়ে যদি আপনি আমেরিকাতে চালাতে চান তাহলেও এটা হবে না। তো যেই কান্ট্রি তাদের জন্যই শুধু একুরেটলি বানাইতে হবে। নেক্সট আসছে হলো কি আপনার মিনিংফুল। এখন আপনি যেই কোম্পানি আন্ডারে বা ফ্যাক্টরি আন্ডারে কাজ করতেছেন, তো ওদের ক্যাপাবিলিটি আপনার বুঝতে হবে। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনার কোম্পানির এই সক্ষমতা নাই এই জিনিসটা উৎপাদন করার জন্য, তাহলেও কিন্তু কাজ হবে না। অবশ্যই চিন্তা করতে হবে আমার কোম্পানি এটা কি পারবে তৈরি করতে, না পারবে না। এটাও একটা ফ্যাক্ট। নেক্সট আসছে রিটেন। এখন ফরকাস্টিং করতেছেন কিন্তু আপনি এটা কোনো লিখিত কোনো ডকুমেন্ট রাখেন নাই, তাহলে কিন্তু থাকবে না আপনার মাথায়।
অবশ্যই আপনি যখন এটা নিয়ে রিচার্জ করবেন অবশ্যই এটা আপনাকে লিখে রাখতে হবে, এটা রাইটিং একটা প্রসেসের মধ্যে যেতে হবে। তারপর ইউজ টু ইউজ, এখানে হবে আপনার ইউজ টু ইউজ না, এখানে ইজি টু ইউজ। এখন আপনার প্রোডাক্টটা যাতে ইজি হয়, ইউজ করতে যাতে সহজ হয়। এখন খুব দামি যদি আপনি চিন্তা করলেন একটা প্রোডাক্ট, চিন্তা করলেন হাই রেঞ্জের, অনেক কস্টলি, তো কস্টলি জিনিস আপনি কিন্তু হিউজ পরিমাণ চলবে না। আবার যদি আপনি অ্যাভারেজ যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ চালাতে পারবেন, কারণ কস্টলি জিনিসের কাস্টমার সিলেক্টেড। ধরেন আপনার ধরলো 1,000 পিস, আপনি তৈরি করলেন 2,00,000 পিস, তাহলে আপনার 1,00,000 পিস চলবে না। আবার যদি অ্যাভারেজ প্রোডাক্ট যদি তৈরি করেন যেখানে চাহিদা হইতে পারে আপনার 3,00,000, এখানে আপনি তৈরি করলেন 2,00,000, তাহলে আপনার কাস্টমারদের স্যাটিসফ্যাকশন করতে পারবেন না। এই জিনিসটাই হচ্ছে বোঝাচ্ছে। দেন লিমিটেশন অফ ফরকাস্টিং। ফরকাস্টিং বিষয়টা হচ্ছে নাকি আপনার যারা গ্রুপ অফ কোম্পানি ওরাই আসলে রাখে, কারণ একজন ফ্যাশন ডিজাইন রাখতে গেলে অনেক টাকা কস্টলি। ধরেন এক সিজন থেকে আরেক সিজন ডিফারেন্স থাকে 6 মাস, আপনি একটা নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, আপনাকে কিন্তু 6 মাস স্যালারি দিতে হবে, 6 মাস আপনার বসায় রাখতে হবে। দেখা যায় এই ক্ষেত্রে যারা ছোটো ফার্মগুলো থাকে ওরা দিতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, বেক্সিমকো, স্কোয়ার, ওনারা এই জিনিসগুলা ওদের আলাদা ডিপার্টমেন্ট থাকে, রিচার্জ করে ফরকাস্টিং করতে পারে। আর বাংলাদেশে ফরকাস্টিং বিষয়টা সেন্সটা ইনকামিং করছে 5-7 বছর আগে। এর আগে এরকমভাবে ফরকাস্টিং জিনিসটা নিয়ে কাজ করা হতো না। দেখা যেত আপনার বায়ার প্রোডাক্ট দিয়ে দিল, আপনাকে প্রয়োজনে স্যাম্পলও দিয়ে দিত, জাস্ট আমরা শুধু প্রোডাকশন করে পাঠিয়ে দিতাম। কিন্তু এখন বর্তমান সময়ে প্রোডাক্ট হিউজ পরিমাণ ডাইভার্সিটি যেটাকে বলে চায়, কারণ আপনি যেই কোম্পানিতে বস, আপনি চাবেন না আপনার অধীনস্থ একই পোশাকে আসুক, আপনি চাবেন যে আমার জিনিসটা একটু আলাদা থাকুক সবার থেকে। তো এর জন্য দেখা যাচ্ছে বায়ার যারা থাকে ওরা এখন চাচ্ছে যেন আপনার কাছে কি ধরনের প্রোডাক্ট আছে এগুলো দেখান, যাতে বায়ারদের কস্ট কম হয়। দেখা যায় একজন ফ্যাশন ডিজাইনার রাখলে অনেক টাকা স্যালারি দিতে হয়। আর এই সেন্সে বাংলাদেশে বর্তমানে ফ্যাশন ডিজাইনারদের ডিমান্ড বাড়তেছে। তো আপনি বায়ার দেশে দিলেন, তো বায়ার এখান থেকে সিলেক্ট করে দিল যে আপনি এই প্রোডাক্টগুলা আপনি প্রডিউস করেন, আমাকে তৈরি করে দেন। আর আগে একটা সময় ছিল যে একটা প্রোডাক্ট 10 লাখ 5 লাখ এরকম প্রডিউস করতো, বাল্কে চলে যেত। কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় একটা প্রোডাক্ট 50,000, 40,000, 30,000, মানে প্রোডাক্ট ডাইভার্সিটি চাচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যায় বায়াররা। এখন আমরা কথা বলবো ফরকাস্টিং প্ল্যান। হু আর দ্য সিলেক্টেড কাস্টমার। আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে ফিউচার প্রোডাক্টে কাজ করবেন, প্রথমে আপনাকে টেনশন করতে হবে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম এটার জন্য সিলেক্টেড কাস্টমার কে, কারা কারা পড়বে। এটা কি অ্যাভারেজ কাস্টমার পড়বে, আপার কাস্টমার পড়বে, না মিডিল কাস্টমার পড়বে, না লো কস্টের কাস্টমাররা পড়বে। এই জিনিসটা আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাদের উপর বেস করে আপনি এই প্রোডাক্ট তৈরি করবেন। তারপর হোয়াট আর দ্য ডিজাইনটা কি হবে, এটা শার্ট হবে, প্যান্ট হবে, না পোলো শার্ট হবে, এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে। তারপর হোয়ার আর দ্য ডেস্টিনেশন,
বা কান্ট্রি, এটা আপনি কোন কান্ট্রির জন্য তৈরি করবেন। কারণ মানুষের ফ্যাশন বিভিন্ন কান্ট্রি টু কান্ট্রি ভেরিফাই করে। এখন আপনি যদি ইউরোপের জন্য যদি কোনো লেডিস শার্ট তৈরি করেন, এটা আপনি মধ্যপ্রাচ্যে চালাতে পারবেন না, কারণ মধ্যপ্রাচ্য অ্যাজ এ ইসলামিক মাইন্ড, তো এখানে আপনার ওই শার্ট প্যান্ট চলবে না। তারপরে হোয়েন দ্য প্রোডাক্ট রিকোয়ার বা সিজন, এটা আপনি কোন সিজনের জন্য তৈরি করবেন। আপনি কি এটা গরমের জন্য তৈরি করতেছেন না শীতের জন্য তৈরি করতেছেন, এটা আপনার বুঝতে হবে। শীতের সময় আপনার গরমের কাপড় চলবে না, আবার গরমের সময় শীতের কাপড় চলবে না। তারপর লাস্টের যেটা আসতেছে, হাউ টু প্রডিউস দিস গার্মেন্টস। তো গার্মেন্টসটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা কি ধরনের প্ল্যানটা হবে। এটা কি আপনি এক সপ্তাহ, আপনার 2 মাসে তৈরি করবেন, 3 মাসে তৈরি করবেন, 6 মাসে তৈরি করবেন, কতটুকু তৈরি করবেন, এই জিনিসগুলো নিয়েও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো ফরকাস্টিং প্ল্যানটা যে শুধু গার্মেন্টসের জন্য কিংবা ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য তা না, আপনি যে কোনো বিজনেসেই এই ফরকাস্টিং জিনিসটা লাগে। আপনি এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। তো এখন যেটা আসছে বায়ার সোর্সিং। অ্যাপারেল মার্চেন্ডাইজারদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এই টপিক্সটা নিয়ে আমি নেক্সট যেই ভিডিওটা থাকবে ওইটা এটার উপর ভিত্তি করে তৈরি করব, বায়ার সোর্সিং। কারণ বায়ারে হচ্ছিল গিয়ে আপনার মার্চেন্ডাইজার একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে বায়ার সোর্সিং। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।